টিভিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, যে জাতীয় বাজেট আসবে, বেশ এক মাসের বেশি সময় ধরে একটা নার্ভাসনেস কাজ করছিল বিনিয়োগকারীদের মধ্যে, এবং তার ফল আমরা দেখেছি সেকেন্ডারি মার্কেটের ওপরে তার ইম্প্যাক্ট। তো চলে এসছে সেই বাজেট, যে মূলধনী মুনাফায় কর আরোপ থেকে শুরু করে তালিকাভুক্ত আর তালিকা বহির্ভূত কোম্পানির করের ব্যবধান, এগুলো সবই কমেছে। আসলে বাজেটটা কেমন হয়েছে এগুলো সম্পর্কে আমরা শুনবো আজকে আমাদের অতিথি NM আল হোসাইন, রিসার্চ হেড অ্যান্ড স্ট্র্যাটেজি হেড, শেলটেক ব্রোকারেজ। হোসেন ভাই, স্বাগতম। থ্যাংক ইউ বাবু ভাই। একদম ফ্র্যাঙ্কলি বলবেন, বাজেটটা আসলে কেমন হয়েছে? বাজারের জন্য মিক্সড বলবো। বাজারে একটা এক্সপেকটেশন ক্রিয়েট ছিল যে আসলে হোল স্ট্রাকচারটা কীরকম হবে, বিশেষ করে ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে একটা বাজারে নার্ভাসনেস ছিল। বিকজ যেহেতু আমাদের বাজারে বেশ টিন দেওয়াটা ম্যান্ডেটরি না, সো এইখানে অনেক আসলে আনডিসক্লোজ মানির ইস্যু থেকে যায় আর কি। সো ওই যেহেতু এবার বাজেটে ক্যাপিটাল গেইন ট্যাক্সটাও আসলে টিডিএস আকারে আসে নাই, সেক্ষেত্রে আমি বলবো যে নার্ভাসনেসটা কিছুটা কুল ডাউন হয়েছে আর কি। কারণ এখানে অনেকের ফান্ড বা টিন নিয়ে যে ইস্যুটা আর কি, সেটা একটা রিস্ট্রাকচারিংয়ের ইস্যু থাকে বাজারে। রিসেন্টলি আমরা আবার কিছু ব্ল্যাক মানি হোল্ডারদের কিছু আমরা ক্ল্যাম্প ডাউন বা আমরা যেটা দেখেছি সেগুলো আছে বাজারে, এগুলোরও ইম্প্যাক্ট আছে। সো ওভারঅল আসলে আমি বলবো যে মিক্সড। হ্যাঁ, আর ইকোনমিক পার্সপেক্টিভে আসলে বাজেটে অনেক হাই ট্যাক্সেশন ইম্পোজ করা হয়েছে। হ্যাঁ, সো আমার লাস্ট 10-12 ইয়ার্সে বাজেট আমি যে কাভারেজটা করি, তখন এত ট্যাক্সেশন ইম্পোজিশনটা আসলে আমি আগে কখনো দেখি নাই। সো এটা এখন আপাতত আর কি আমাদের অবজারভেশন আর কি। তারপরে একটা দাবি ছিল যে লিস্টেড কোম্পানিগুলোর সাথে নন লিস্টেড কোম্পানিগুলোর যে করের ব্যবধানটা কমানো। তো প্র্যাকটিক্যালি এটা আসলে 250 বেসিস পয়েন্ট যে আপনার ব্যবধানটা বাড়ানোর দাবি ছিল, এখন কমে গেছে। এটা হয়তো লিস্টিং ডিসকারেজ করবে কিনা? অবভিয়াসলি এটা তো একটা ফ্যাক্টর, একটা ইনসেন্টিভ, যে কোনো একটা কোম্পানি আসার আগে ফিসক্যাল বেনিফিটটা একটা তো বড় ইস্যু হয়ে একটা ফ্যাক্টর হিসেবে, নট অনলি দ্য অনলি ফ্যাক্টর। আসলে লিস্টিংয়ের ক্ষেত্রে তো আসলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন এনবিআর চেয়ারম্যান কালকে এই যে আপনার পোস্ট বাজেট প্রেস কনফারেন্সে বলেছেন যে ক্যাপিটাল মার্কেটের সমস্যা আসলে কি ট্যাক্স অর সামথিং এলস, এগুলো ভালো মতো আইডেন্টিফাই করতে হবে। ট্যাক্স আসলে মেজর প্রবলেম না। যাই হোক, এখন একটা তত্ত্বের কথা বলা হয় যে আপনার যে ডিসকাউন্টিং হয়ে গেছে কিনা, অল দ্য ব্যাড নিউজ। আপনার কথা অনুযায়ী যে এনবিআর চেয়ারম্যান স্যার যিনি বলেছেন আর কি, এটা আসলে চিন্তা করার বিষয়, কেন হয়নি আমাদের এখানে। তিনি বলছিলেন যে এগুলো সুযোগ সুবিধা তো অনেকদিন ছিল, যে আপনার বাজার কি আসলে দাঁড়িয়েছে কিনা। এখন কোশ্চেনটা হচ্ছে যে যেহেতু আমরা জানি যে স্টক মার্কেট ইজ এ রিফ্লেকশন অফ দ্য ওভারঅল ইকোনমি। হ্যাঁ, সো আসলে কি আমাদের ইকোনমি কি ওভাবে পারফর্ম করছে? তাহলে কেন আসতেছে না নিউ কোম্পানিজ, কেন আসতেছে না? দেখেন, একটা কোম্পানি লিস্টিং হওয়ার জন্য যে মেইন যে মোটিভেশনটা হচ্ছে ভ্যালুয়েশন, রাইট? যে কোম্পানিটা ভ্যালুয়েশন এক্সপেক্ট করে সেই কিন্তু আসতে যাবে মার্কেটে। সো স্টক মার্কেট এই প্ল্যাটফর্মটা দেয়, রাইট? সো এখন সেটা আমরা দেখতে পাচ্ছি না, ভ্যালুয়েশনও হচ্ছে না, অনেকটা ডিম আগে না মুরগি আগে ইস্যুটা হয়ে গেছে এরকম আর কি। সো ভ্যালুয়েশনের কয়েকটা পার্সপেক্টিভ আমাদেরকে চিন্তা করতে হবে, বা ভ্যালুয়েশনটা কখন এক্সপেক্ট করে, যখন একটা কোম্পানি যখন তার বিজনেসটাকে গ্র্যাজুয়ালি বিল্ড আপ করে, প্রফিটেবিলিটি বাড়ে, তখন নিউ ইনভেস্টরকে সে হান্ট করে, হ্যাঁ, টু গো ফর লঙ্গার টার্ম ইনভেস্টমেন্ট। সো ওই জিনিসটা কিন্তু আমাদের এখানে অ্যাবসেন্ট, বিকজ এখানে ইজি মানি আছে ব্যাংকের থেকে, আমরা যে কোনো এন্টারপ্রেনার একটা ইজি মানি পায়। ট্যাক্সেশন যখন হাই থাকে প্রাইভেট কোম্পানিগুলোর ক্ষেত্রে,
তাহলে সেক্ষেত্রে একটা বেনিফিট আছে। আমরা জানি যে ডেট লেভারেজ থাকলে, কোম্পানিতে লেভারেজ ট্যাক্স থাকলে কম দেওয়া লাগে। ট্যাক্স কম দেওয়া লাগে। সো ওটা একটা কিন্তু ইনসেন্টিভ প্রাইভেট লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে থাকে। ওদিক থেকে বলবো যে হ্যাঁ, ট্যাক্সেশন যখন কমে আসতেছে তাদের কিন্তু ওয়েলথ জেনারেশনের যে ব্যাপারটা সেটা কিন্তু কমে আসতেছে থিওরিটিক্যালি স্পিকিং। এখন আরও ইস্যুজ আছে। আসলে ইস্যুসটা হচ্ছে যে আমরা জানি যে ভ্যাট, ট্যাক্স এগুলোর কিছু কমপ্লায়েন্স ইস্যুস রয়ে যায়। হ্যাঁ, সো এগুলো যখন কমপ্লায়েন্স মেনটেন করে যখন লিস্টেড হতে হয় তখন আসলে একটা কোম্পানির কস্টিং বেড়ে যায়। এই কারণে অনেকে পাবলিক ট্যাক্স লিস্টেড ব্যাটটা হতে চায় ঠিকমতো না। দিয়ে আসতে হয়। এখন আসলে এনবিআর এর এন্ডে তাহলে অ্যাক্টিভিটিসটা কি হওয়া উচিত বা কি হলে এগুলাকে এনকারেজ করবে? যদি প্রাইভেট লিস্টেড কোম্পানির ভ্যাট ট্যাক্সকে যদি আসলে যে কমপ্লাইড ওয়েতে নিয়ে আসা যায় তাহলে তারা বাধ্য হবে যে না, আমার তো এখানে এডিশনাল কস্ট আমি বিয়ার করছি, Right. তাহলে আমি ওয়াই নট কামিং ফর দ্য স্টক মার্কেট, রাইট? অ্যানাদার থিং হচ্ছে যে যেহেতু আমাদের মানি সাপ্লাই, আমরা লাস্ট 20-25 ইয়ার্সে একটা বড় একটা মানি সাপ্লাই দেখেছেন 2008-এ তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তখন একটা M2 গ্রোথ আমরা দেখেছিলাম 30%। সো আমাদের মতো একটা ইকোনমিতে এই ধরনের একটা মানি সাপ্লাই আসলে আমাদের যেখানে ইকোনমিতে রিটার্ন ছিল কি না, এই 30% মানি সাপ্লাই দেওয়ার পরে ওই পরিমাণ রিটার্ন কি আমরা জেনারেট করতে পেরেছি? দ্য কোশ্চেন অ্যান্সার ইজ নো। যেটা আসলে আমরা এখন দেখতেছি যে এনপিএল হাই। অ্যাট দ্যাট টাইম 2008-এ ইউএসএতে ইন্টারেস্ট রেট, ওদের মার্কেট ক্র্যাশ করে রিসেশনে যায়, দেন ওদের ইন্টারেস্ট রেট বাড়ানো হয়। আমাদের ইন্টারেস্ট রেট উল্টা ফল করে। হ্যাঁ, ফল করার কারণে আমাদের স্টক মার্কেটে আরও বাবল হয়, রিয়েল এস্টেট সেক্টরে বাবল হয়েছে। সো মানি কিন্তু অ্যাসেটের প্রাইস বাবল করেছে, কিন্তু আলটিমেটলি কিন্তু ওই বাবলটা বার্স্ট করেছে। তো বার্স্ট করার কারণে যেটা হয়েছে যে আলটিমেটলি এনপিএল এর নাম্বারটা আরও বেশি বেড়েছে, আর অনেক টাকা বাইরে চলে গেছে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। অনেক টাকা বিজনেস লস করেছে, এনপিএল আরও ফার্দার বাড়ছে। সো এগুলো হচ্ছে কি ইস্যুজ আসলে, যে কেন মার্কেটে নতুন কোম্পানি আসলো না, বা ইস্যুটা হচ্ছে যে আমাদের মার্কেটে যে রেগুলেটরের যে ক্যাপাসিটি সেটাও কিন্তু আসলে ওভাবে বিল্ড আপ করে নাই যে নতুন কোম্পানি আসার মতো। প্রচুর আপনার এই যে লিস্টিং নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, তো রিসেন্টলি একটা মুভ বিশেক নিয়েছে, তারা স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশন করছে যে আপনার ভ্যালুয়েশনের যে মেথড এগুলো একটু লিবারেল করবে, যাতে আপনার কোম্পানি অ্যান্ড ইনভেস্টর সবার জন্য একটা একটা ডেমোক্রেটিক ওয়েতে সবাই এই বাজার থেকে Obviously, এটা তো তুলতে একটা পারে, হওয়া লাইক উচিত। ইনক্লুডিং স্টার্টআপস। আচ্ছা, আমরা আসলে সেকেন্ডারি মার্কেট সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই, যে বাজেটে বিভিন্ন খুব আহামরি চেঞ্জ নাই কোনো কিছুতেই, যে উল্টো কিছু বেড়েছে। আমি বাজেটকে দেখেছি যে কোন সেক্টরের জন্য কেমন দেখছেন বাজেটটাকে? সিগনিফিক্যান্ট ট্যাক্স ইনসেন্টিভ যদি দিয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে ফুড সেক্টরে। আমরা দেখেছি যে নর্মাল যে ফুডের যে হেডগুলো আছে, যেমন গম, আটা, এগুলো যারা ইম্পোর্ট করে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এটা বলে এআইটিটা আগে 2% ছিল, সেটাকে 1%-এ নামিয়ে নিয়ে আসে। তার মানে হচ্ছে কি এগুলোর হয়তো একটা পটেনশিয়ালিটি আছে যে প্রাইস ডিক্রিজ করার। অল্টারনেটিভলি স্পিকিং, কিছু সেক্টরের ক্যাপিটাল মেশিনারিজের উপরে ডিউটি বসেছে। হ্যাঁ, ইম্পোর্ট ডিউটি ইম্পোজ করা হয়েছে, যেমন পাওয়ার জেনারেশন কোম্পানির ইকুইপমেন্টের উপরে কিন্তু ডিউটি ইম্পোজ করা হয়েছে। এডিশনাল অনেক র মেটেরিয়াল ইম্পোর্টের ক্ষেত্রেও ডিউটি ইম্পোজ করা হয়েছে। সো এটা কিন্তু আমরা এর আগে দেখি নাই। সো এখানে বিজনেসের কস্টিং বাড়বে ইন জেনারেল। আর সেক্টরে স্পেসিফিক চোখে পড়ার মতো দেখেছি যে লুব অয়েল, বেইজ অয়েল, এদের ট্যারিফ ভ্যালু বাড়ানো হয়েছে। পাওয়ার জেনারেশন কোম্পানির যে ফার্নেস অয়েল যারা ইম্পোর্ট করে, ফার্নেস অয়েল, ব্রেইজ যেসব পাওয়ার কোম্পানি আছে, তাদের ট্যারিফ ভ্যালু অলমোস্ট ডবল করা হয়েছে, অলমোস্ট। সো ওইখানে আর একটা ইম্প্যাক্ট আছে। এছাড়া আইসক্রিম ম্যানুফ্যাকচারারদের জন্য হয়তো এসডি ইম্পোজ করা হয়েছে, গ্রামীণ ফোন, রবির মতো কোম্পানি যাদের সিমের উপরে এডিশনাল এসডি বসানো হয়েছে, এডিশনাল। সো এগুলো হচ্ছে গিয়ে চোখে পড়ার মতো, মানে একেবারে ক্লিয়ার ভিউ। মেইন ইস্যুটা যেটা বললাম যে আসলে অনেক র মেটেরিয়ালের উপর কিন্তু আসলে, যেমন অপটিক্যাল ফাইবার যারা ম্যানুফ্যাকচার, তাদের কিন্তু র মেটেরিয়াল ইম্পোর্টের ক্ষেত্রে অনেক ডিউটি বসানো হয়েছে। হ্যাঁ, 1% থেকে 3% ডিউটি এরকম ইম্পোজ করা হয়েছে।
ইন এডিশন টু অ্যাক্রস দ্য বোর্ড আমার মনে হয় বিজনেস সেক্টরে আসলে ট্যাক্সেশন ইম্পোজ করা হয়েছে। সো সেটা আসলে বিজনেসের জন্য খুব বেশি একটা যে সুখবর তা না। হ্যাঁ, সেকেন্ডারি মার্কেটের ইস্যুটা হচ্ছে যে যেহেতু বাজেট নিয়ে এবং আদার যে এক্সপেকটেশনগুলো ছিল মার্কেটে অনেকগুলোই হচ্ছে এখানে প্রাইসড ইন অনেকটা আমি বলবো। বিশেষ করে লাস্ট দিন যে মার্কেটে যে মুভমেন্টটা হয়েছে সেটা কিন্তু একটা প্রায় 40-50 পয়েন্ট ডাউন থেকে তারপর দিন শেষে আমরা 20 পয়েন্টসের মতো পজিটিভ দেখেছি। সো মার্কেট একটা যেটা হয় কন্ট্রারিয়ান একটা ভিউ থাকে মার্কেটের ইনভেস্টরদের, যেহেতু অনেক সেল অফ হয়েছে সেখান থেকে একটা জেনারেল মুভমেন্ট এক্সপেকটেশন আছে, যদিও ওরকম সিগনিফিক্যান্ট স্ট্রেংথ এখনও মার্কেট শো করে নাই। সো আমি অ্যাজ এ ইনভেস্টর, আমি কন্ট্রারিয়ান ইনভেস্টর হিসেবে আই উড বি ইন্টারেস্টেড টু বাই হিয়ার। লাস্ট শোতে আমি যেটা বলেছিলাম যে মার্কেট হয়তো আলটিমেটলি একটা ট্রেডিং অপরচুনিটি দিবে, সো এখন আবার আমি ওই ট্রেডিং অপরচুনিটিটা আমি আবার অবজার্ভ করছি আর কি। ইজ ইট লাইক যে আপনার একটা বাই অ্যান্ড হোল্ড অর যে আপনার আই মিন সাম সুইং ট্রেডিং, যেটির কথা আপনি আগেও বলছিলেন? বাই অ্যান্ড হোল্ডের ইস্যুটা আসলে ইনভেস্টমেন্ট পারপাস, এটা তো আসলে একটা ইনভেস্টরের টোটাল ইনভেস্টমেন্ট ফিলোসফির উপর ডিপেন্ড করে। আই মিন আমি প্রশ্নটা করতে চাচ্ছি যে 200-300 পয়েন্টের একটা মুভ হলো, তারপরে আবার লোয়ার লোতে চলে গেল, হ্যাঁ, এই ধরনের আশঙ্কা বেশি দেখছেন? অর ডেফিনেটলি কোনো আনসার নাই? না, এটা যেটা হচ্ছে কি দেখেন, আফটার 2010-এর বাবল বাস্টের পরে আমরা 2013 পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াস বাজার লোয়ার লো করেছে। হ্যাঁ, 2012-এ ফার্স্ট আমরা একটা কাউন্টার মুভমেন্ট দেখেছি, দেন 12-এর পরে 13-এ আলটিমেটলি একটা বটম আউট করার পরে 2017 পর্যন্ত মার্কেট গ্র্যাজুয়ালি একটা আপিস মুভমেন্টে ছিল। সো এখন বাজার আলটিমেট ওভারঅল বটম আউট হয়েছে কিনা এগুলোর অ্যান্সারটা আসলে খুবই মুশকিল এখন দেওয়া, বিকজ হচ্ছে কি এখানে আমাদের কিছু স্ট্রাকচারাল প্রবলেম আছে, যেমন 3% সার্কিট ব্রেকার এখন ইম্পোজ করা আছে, বেক্সিমকো লিমিটেড, ইসলামী ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, বেশ কয়েকটা লার্জ ক্যাপ এখনও ফ্লোরে আছে। তো এক্স্যাক্টলি আসলে এর চাইতে হচ্ছে যে আপনার 80টার বেশি কোম্পানি ইনক্লুডিং সাম হেভিওয়েটস লাইক ওয়ালটন, যে আপনার ট্রেড হয়নি ফ্লোর প্রাইসে, এই জন্য জেনারেল ইন্ডেক্সের বাইরে আছে। জি, জেনারেল ইন্ডেক্সের বাইরে আছে। সো যদি এগুলোকে আমরা যদি একটা ক্যালকুলেশন করি তাহলে হয়তো বাজার অলরেডি এখন 5000-এর নিচে আছে। হ্যাঁ, ইন্ডেক্স ক্যালকুলেশন যদি আমরা একটা স্ট্যাটিক ওয়েতে করি, এখানে অ্যাজাম্পশন আছে, অ্যাজাম্পশনগুলো আমি আর ডিটেলসে বললাম না ব্যাপারটা। সো সেই হিসেবে বাজার অ্যাপারেন্টলি বটম করেছে, একটা বটম করেছে বা অলমোস্ট অন দ্য ওয়েতে আছে। সো যেটা বলেন যে বাই অ্যান্ড হোল্ডের ক্ষেত্রে হয় কি, অ্যাগেন যে হিস্ট্রি যদি বলি, 2012-এ ফার্স্ট বটম আউট করার পরে এরপর 2013-এ সেকেন্ড বটম আউট করেছে। সো ইন বিটুইন হরাইজনে আমরা যদি দেখি যে তখন ব্যাড বিসি কিন্তু 2012-এ আসলে আলটিমেট বটম আউট করেছে, 13-এ যখন ইন্ডেক্স বটম আউট করেছে তখন কিন্তু ব্যাড বিসি অলরেডি আর বটম করে নাই, লোয়ার লো করেনি। হ্যাঁ, বাই স্কয়ার ফার্মা লোয়ার লো করেনি। যে ইনভেস্টররা এই শেয়ারগুলোতে আপনার পজিশন নিতে চাইছিলেন তারা আসলে দেরি করতে চাইছিলেন না। তখন আসলে একটা ইস্যু ছিল যে ফরেন পার্টিসিপেশন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছিল। তখন আমাদের মার্কেটে যে মার্জিন লোনে নেগেটিভ ইকুইটি যেগুলো হয়েছিল সেখানে কিছু মার্কেট পার্টিসিপেন্ট নেগেটিভ ইকুইটি রিকভার করার জন্য ওগুলাতে কিছু পজিশনিং করেছে। দেয়ার ওয়াজ এ সাম ডিফারেন্ট অ্যাপ্রোচ বলবো বা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট ছিল। ঠিক তার উল্টো এনভায়রনমেন্টটা চলছে এখন উল্টো এনভায়রনমেন্ট, ফরেন কন্টিনিউয়াস সেলিং আছে। যেমন যে আমি এপ্রিলের মান্থের ডেটা পর্যন্ত দেখেছি যে জিপির ফরেন হোল্ডিং 1.27% নেমে আসছে, যেটা হায়েস্ট আমি দেখেছি 4%। হ্যাঁ, স্কয়ার ফার্মার একটা সময় ফরেন হোল্ডিং 25% দেখেছি, এখন এটা 13%-এর কাছাকাছি। সো এটা একটা, এই ডেটাগুলো আবার একটা ইন্ডিকেশন দিচ্ছে যে ফরেন হোল্ডিংয়ের অ্যাটলিস্ট 50-60% আসলে ফরেন হোল্ডিং একটা রিশাফল হয়েছে বা হাত বদল হয়েছে। সো এটা একটা এনকারেজিং ফ্যাক্টর, সো লোকাল যারা ইনভেস্টর আছে, হ্যাঁ, যেমন স্কয়ার ফার্মার ক্ষেত্রে আমরা স্পন্সর বাই দেখেছি। হ্যাঁ, সো এখানে একটা সিগনিফিক্যান্ট পোর্শনের ফরেন সেল অফ বা লোকাল সেল অফগুলো কিন্তু অ্যাবজর্ব হয়েছে। এনকারেজিং ফ্যাক্টর বলতে আপনি বলতে চাইছেন যে আপনার যাদের এক্সিট নেওয়ার তারা মোরলেস, হ্যাঁ, কেউ না কেউ তো পজিশন করেছে এখানে।
মানে সে ব্যাড বিসি ফরেন হোল্ডিং ছিল 11%, এখন এটা 5%-এ নেমে আসছে। দ্যাট মিন 50% ফরেন হোল্ডিং কিন্তু সোল্ড অফ। সো এটা তো কোনো না কোনো হ্যান্ডে গিয়েছে, হ্যাঁ, কোনো না কোনো ইনভেস্টর এটা বাই করেছে। সো হোপলেস আবার হোপ আছে। সো দেয়ার ইজ সাম ইনভেস্টর, দেয়ার আর সাম ইনভেস্টার্স যারা আসলে এই টাইপের কোম্পানিতে কিন্তু পজিশনিং বিল্ড আপ করছে। সো লং টার্মে এটা স্বাভাবিক, যখন মার্কেট পড়তে থাকে আমরা সবাই হোপলেস হয়ে যাই, ফ্রাস্ট্রেশন থাকে, বাট এর মধ্যে Always কিন্তু the same স্মার্ট pattern, ইনভেস্টর all the time. সেম প্যাটার্ন, এক্স্যাক্টলি যে আসলে এর মধ্যে আসলে পজিশনিংটা হয়ে যায় আর কি, হ্যাঁ। যারা ইনস্টিটিউশন ইনভেস্টর যারা আছেন, আমার ধারণা যে তারা যদি চিন্তা করেন, হ্যাঁ, তারা আসলে এই স্টকে যারা 5 ইয়ার্স হোল্ডিং, এখন বাই অ্যান্ড হোল্ডের জন্য আসলে কিন্তু আপনি ইউ ক্যানট টেক ফর 300 পয়েন্টস আপ or 100,000 পয়েন্ট। মানে আমি আজকে আসলে এখানে থেকে বলতে পারবো না যে মার্কেট আজকের থেকে 6 মাস পরে কি বিহেভ করবে, হ্যাঁ। টাইম এবং হচ্ছে গিয়ে মার্কেট বিহেভিয়ার, ইট ইজ নট প্রেডিক্টেবল, বাট ইউ ক্যান প্রেডিক্ট ইন লঙ্গার হরাইজন, বিকজ দিজ অ্যাসেটস আর কর্পোরেট গভর্নেন্স যেসব কোম্পানির আছে যে অ্যাসেটগুলোর ডিভিডেন্ড ডিল বেটার, বা অ্যাটলিস্ট ইনভেস্টররা পারসিভ করে যে ডিভিডেন্ড ডিল বেটার হবে। ফর এক্সাম্পল ব্যাড বিসির আমরা এই বছরের আগের বছর ক্যাশ ডিভিডেন্ড ওরা 30%-এর মতো, 30 টাকার মতো ক্যাশ ডিভিডেন্ড, বা 28 থেকে 30 টাকার মতো ক্যাশ ডিভিডেন্ড পে আউট করেছে। সো গিভেন দ্যাট 325 টাকা মার্কেট প্রাইসে ডিভিডেন্ড ডিল 9% থেকে 10%-এর কাছাকাছি, আমার এখন ট্রেজারি রেট যদি 12% হয়, আমি এখানে যদি 10% একটা কোম্পানির থেকে আমি যদি ডিভিডেন্ড ডিল পাই, সো অনেক ইনভেস্টর উইল বি ইন্টারেস্টেড টু বাই হিয়ার ডেফিনেটলি। আরও ফার্দার যদি আরও ফার্দার প্রাইস কারেকশন হয়, ডিভিডেন্ড ডিল্ডের পোর্শন তো আরও বাড়বে, হ্যাঁ, আরও এখানে ইনভেস্টমেন্ট আসবে। গরিব কর্পোরেট আর্নিংস যথেষ্ট আপনার ধাক্কা খেয়েছে, যে একদম আমরা যদি বলি যে আপনার যে এমএনসিজ অ্যান্ড ব্লু চিপস যারা আপনার একটা জম্বি গ্রোথ ধরে রাখতো, তারাও কিন্তু যে লাস্ট 5-6 মাসে বা 7-8 মাসে আস্তে আস্তে ইনফ্লেশনের কাছে সারেন্ডার করছে, তাদের কস্ট বাড়ছে, টপ লাইনে স্লো ডাউন আছে, বটম লাইন আগের চাইতে একটু উইক হচ্ছে। ধরেন এই বছরের শেষ 6 মাস আপনি কর্পোরেট আর্নিংস কি এক্সপেক্ট করছেন? যারা জুন ক্লোজিংটাই কেমন আসতে পারে? জুন ক্লোজিংয়ে একটা অফিসিয়াল রেট, যেহেতু অফিসিয়াল ফরেন এক্সচেঞ্জ রেট, যেহেতু মে মাসের ফার্স্ট উইকের দিকে আমরা দেখেছি 117 টাকা ক্রলিং পেগের আন্ডারে ইম্পোজ করা হয়েছে। তো যারা ইম্পোর্ট ড্রিভেন কোম্পানিজ আছে তাদের ক্ষেত্রে কিন্তু সিওজিএস বাড়বে, র মেটেরিয়াল কস্টিংটা বাড়বে অ্যাটলিস্ট অফিসিয়াল নাম্বারে। বাট অ্যাগেইন এটা হচ্ছে কি ইন জেনারেল বললাম আর কি, বাট এখানে অনেক কোম্পানি আছে যারা স্মুথিং করে, এই ইফেক্টটাকে আসলে কিন্তু তারা গ্র্যাজুয়ালি ডিস্ট্রিবিউট করে কোয়ার্টারলি আর্নিংসে, বা অ্যাটলিস্ট ইয়ার টু ইয়ার আর্নিংসে ডিস্ট্রিবিউট করে। সো সেটা অ্যানাদার একটা ফ্যাক্টর। বাট ইন জেনারেল কস্টিং যেহেতু বাড়বে কর্পোরেট আর্নিংসে, জুন এন্ডে অ্যাটলিস্ট অ্যানাদার আরেকটা একটু অ্যাটলিস্ট আমরা যে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থেকে যে ইমপ্রুভমেন্টটা দেখেছি অনেক কোম্পানির, সেই ইমপ্রুভমেন্টটা হয়তো কিছুটা ডেটোরিয়েট করতে পারে। আর এর পরের 6 মাসে ডিসেম্বর এন্ডের ভিতরে অবভিয়াসলি বললাম যে ইকোনমি ইজ নট ইন ভেরি গুড শেপ। সো আমরা টপ লাইনে অনেক গ্রোথ স্লো করতে দেখছি। গ্রোথ মারিকোর মতো কোম্পানিকে গ্রোথ অলমোস্ট ফ্ল্যাট হয়ে ইভেন আপনার বিএটি তার সিগারেট বাই ভলিউম 10% ডাবল ডিজিট ডিগ্রোথ। সেটা যে ইলেকশন, একটা ইলেকশন কোয়ার্টার গেল, যেখানে আমরা হিস্টোরিক্যালি দেখেছি যে ব্যাড বিসির সেলস বাড়ে, বিকজ তখন প্রচুর বিড়ি সিগারেট খাওয়া হয়, সিগারেট কনজাম্পশন হয়। তো সেই কোয়ার্টারটাতে আমরা দেখলাম যে ব্যাড বিসিস গ্রোথ স্লো। সো এগুলো একটু কনসার্নিং ফ্যাক্টর, ডেফিনেটলি কনসার্নিং ফ্যাক্টর। এবং যেহেতু ট্যাক্সেশন বাড়ছে, ওভারঅল ইকোনমি, মানুষের ডিসপোজেবল ইনকামও কমবে, ক্যাপিটাল অ্যাকুমুলেশনও কমবে। যেমন এই যে ফাইন্যান্স মিনিস্টার এক্সপেক্ট করছেন, যে আজকের পত্রিকাতে রিড নিউজ, যে বাই ডিসেম্বর তিনি এক্সপেক্ট করছেন ইনফ্লেশন একটু ঠান্ডা হবে আর কি। তো এটা যেটা এক্সপেক্ট করছিল, হয়তো আমরা এক্সপেক্ট করছিলাম জুন জুলাইতে। হচ্ছে যে ডেফারটা হচ্ছে আসলে দেখেন বাংলাদেশ আসলে কিন্তু ইটস নট এ প্রাইস মেকার, ইটস এ প্রাইস টেকার অ্যাজ এ কান্ট্রি। বিকজ হচ্ছে যে গ্লোবাল মার্কেটে কি হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু বাংলাদেশ মার্কেটে
প্রাইস ডিটারমিনেশন হয়। সো যেহেতু ইউএস মার্কেটে এখনো পর্যন্ত আমরা রেট কাট দেখি না, যদিও 12 তারিখে একটা ফেডের মিটিং আছে, সবাই এভরিওয়ান এক্সপেক্টিং যে ফেড ফার্স্ট রেট কাট করবে। আমরা গত সপ্তাহে ইউরোপিয়ান ইউনিয়নের ফার্স্ট রেট কাট দেখেছি, কানাডিয়ান যে ফেডারেল রিজার্ভ, কানাডিয়ান যে সেন্ট্রাল ব্যাংক আছে তারাও রেট কাট করেছে। সো দেয়ার ইজ এক্সপেকটেশন যে ইউএসের একটা রেট কাট শুরু হবে হয়তো। সো এটা একটা হোপ উইন্ডো, একটা হোপের মতো উইন্ডো আর কি, যে এই উইন্ডোটা যদি ওপেন আপ হয় নেক্সট কাপল অফ ইয়ার্সে, যদি এই ইন্টারেস্ট রেটটা যদি ডাউন সাইডে থাকে, তাহলে আমাদের জন্য একটা বড় একটা হোপের জায়গা আছে যে গ্র্যাজুয়ালি যদি ডলার তার স্ট্রেংথটা লুজ করে এগেনস্ট মেজর আদার কারেন্সিস, অন্যরা একটু ব্রিদিং স্পেস পাবে। এক্স্যাক্টলি। সো ব্রিদিং স্পেস পাবে। আমাদের যে ফরেন এক্সচেঞ্জের ইস্যুটা আছে, যেটা এখনো পর্যন্ত আমরা বুস্ট আপ হতে দেখছি না, হয়তো এটা গ্র্যাজুয়ালি কিছু বিল্ড আপ হতে পারে, যেটা এর আগে সত্যি আমি বলেছিলাম যে আমার একটা এক্সপেকটেশন আছে এই বছরের এন্ডে রিজার্ভ অ্যাটলিস্ট 20% বাড়বে। সো জুন পর্যন্ত আমরা ওটা আসলে খুব বেশি একটা ইফেক্ট দেখি নেই, বাট আমি স্টিল হোপফুল যে গ্র্যাজুয়ালি হয়তো আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বুস্ট আপ করবে। তো সেক্ষেত্রে যেটা হবে যে ইট উইল টেক টাইম। একটা ইকোনমিক ডিসিশন বা একটা ইকোনমিক পলিসি, এটার ইমপ্লিমেন্টেশন এবং এটার ইফেক্টটা আসতে আসলে কিন্তু সময় লাগে, মানে লিডিং ল্যাগিং একটা ইফেক্ট থেকে যায়, যে মানুষজন এটাতে ইউজ টু নিলাম, এটার ফল পেতে একটু সময় লাগে। মানুষজন এটাতে ইউজ টু হতে হতে তো একটা ইফেক্ট আছে। যেমন এই যে বাজেটে 50 লাখ টাকার যে আমাদের ইয়াটা দিল ক্যাপিটাল গেইন ট্যাক্স, এটা কিন্তু ইউজ টু হতে মানুষের সময় লাগবে, ইনভেস্টরদের সময় লাগবে। কিভাবে কি করবে, যে যারা লসে আছে তারা কি লস রিয়েলাইজ করলে কিন্তু কস্টিং কমে যাবে। কস্টিং কমলে কিন্তু নেক্সট ইয়ারে যদি আপনি কখনো প্রফিট করেন, তাহলে কিন্তু আপনার ট্যাক্সেশন চার্জ হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। আবার যদি কস্টিং উপরে থাকে, তাহলে পরবর্তীতে আপনার যদি ক্যাপিটাল গেইন হয়, তাহলে ওইটা আপনি কস্ট অ্যাভারেজিং করে, হ্যাঁ অ্যাভারেজ করা যাবে। সো আবার যারা প্রফিটে আছেন, যাদের অলরেডি কস্টিং অনেক লো, তারা কিন্তু চাবেন যে হচ্ছে গিয়ে প্রফিটটা ডিস্ট্রিবিউট করতে ওভার দ্য ইয়ার্স, যে এই বছরে আমি 50 লাখ টাকার বেশি প্রফিট নিব না। এটা একটা থিঙ্কিং হতে পারে, বাট অ্যাগেইন এগুলো আসলে তো নতুন আসছে, এটা মানুষ আসলে এটা শিখবে। এক্স্যাক্টলি, যে মানুষের বিহেভিয়ার, ট্যাক্স লয়াররা শিখবে হাউ টু টেক প্রফিট, যেটা কিনা আপনার কাছে হয়তো আসবে যে হাউ শুড আই টেক বাই আমার ক্লায়েন্টের প্রফিট। ওকে, বাজার সংশ্লিষ্টদের পক্ষ থেকে একটা জোরালো দাবি আছে যে এরকম দুঃসময়ে এই করটা যাতে আরোপ করা না হয়। তা একটা যে আমাদের বিসেকের পক্ষ থেকেও বলা হয়েছিল, বাজার সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন, আমরা গণমাধ্যমের খবর অনুসারে যে তিনিও বলেছেন যে এই বিষয়ে এনবিআর সাথে কথা বলবেন। আমরা এক্সপেক্ট করব যে একটা টাফ ইয়ারে হয়তো ফাইন্যান্স বিলটা যখন অ্যাক্টে পরিণত হবে, সেখানে হয়তো এটা আবার রিকনসিডার করা হবে। অবভিয়াসলি যে এখানে যে মানে ইম্পোজিশনটা করা হয়েছে, এটা একটু একটা সাইডে কিছু লোকের জন্য এটা আসলে ফেয়ার না। ইন এ সেন্স যে আমি গতকালকে আমি কিছু ফেসবুকে পোস্টিং দেখছিলাম, আমি নাম মেনশন করব না। সো উনি একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছিলেন যে স্পন্সর শেয়ার হোল্ডাররা 10% ট্যাক্স দিয়ে মানি হোয়াইটেনিং করে ফেলতে পারছে, বা ক্যাপিটাল গেইন ট্যাক্স তাদের জন্য 10% ম্যাক্সিমাম। আর যারা হাইনেট ইন্ডিভিজুয়াল, তাদের ট্যাক্স ব্র্যাকেট তো 30% অলরেডি। ইন এডিশন টু দ্যাট ওয়েলথে সারচার্জ আছে, তো ওয়েলথে সারচার্জ সহ কিন্তু 40% হিট করে। এই কথাটা আমাকে বলছিলেন একজন প্রযুক্তি উদ্যোক্তা, যে আমার যদি হায়ার ইনকাম স্ল্যাবে আমি 100 টাকা ইনকাম করলে 40 টাকা যদি দিয়ে দিতে হয়, আর 2-3 বছর যদি আমি এই দিয়ে যাওয়ার প্রপোর্শনেটলি গ্রো করতে না পারি আমার ইনকাম, আমি কিন্তু আস্তে আস্তে উইক হয়ে যাব। এক্স্যাক্টলি, এর ট্যাক্সেশন, হাই ট্যাক্সেশন তো আসলে ইকোনমিতে আসলে, এবং আমাদের এখান থেকে যেখানে ক্যাপিটাল ফ্লাইট এন্ড পাচার, এগুলোর একটা সংস্কৃতি আছে। ডেফিনেটলি এখানে অনেকগুলো ইস্যুজ আছে আসলে বাবু ভাই। যেটা আমরা মার্কেট প্রসঙ্গে আসি, অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে আসছি। 100 কোটি টাকার একটা ফ্রেশ ফান্ড এই রোববার আপনি বাজেট পেয়ে গেলেন, চূড়ান্ত হয়তো কিছু চেঞ্জ থাকবে, দ্য মার্কেট স্ট্রাকচার, একটা ইন্ডিকেশন ইনফ্লেশনের আপনি পেলেন, কর্পোরেট আর্নিংসের, আপনি আসলে এই ফান্ডটা কিভাবে নেক্সট 6 মাসের জন্য ইনভেস্ট করবেন? 100 কোটি টাকা ইজ এ বিগ মানি রাইট নাও। অবভিয়াসলি
আমরা বিয়ার মার্কেটে প্লে করছি, ওভারঅল মার্কেটের স্ট্রাকচারটা এরকম। সো আমি স্টিল আমার মেজরিটি বা অ্যাটলিস্ট 50% ফান্ড আমার কিন্তু ইয়াতে থাকবে, ফিক্সড ইনকাম Fixed income. সিকিউরিটিসে থাকবে, মিউচুয়াল ফান্ডস, ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডস এখন আছে। সো আই ক্যান এফিশিয়েন্টলি ট্যাক্স হ্যান্ডেল করতে পারবো। ওই বাকি যে 50% আছে সেটাও হচ্ছে কি আমি বাই অ্যান্ড হোল্ডের স্টকেই কিন্তু মেজরিটি পজিশন নেওয়ার চেষ্টা করব। স্পেকুলেটিভ বা ট্রেডিং অপরচুনিটি নেওয়ার মতো অনলি 10% হয়তো আমি অ্যালোকেশন করবো আর কি। হ্যাঁ, সো বাট ওগুলোর ভিতরে এখন আসলে একটু কনজারভেটিভলি পজিশন বিল্ডিংটা করতে হবে, বিশেষ করে স্পেকুলেটিভ সাইডটা আর কি। সো মোরলেস এটাই আর কি। আপনি কস্ট কন্ট্রোলের কথা বলছেন। অবভিয়াসলি আমার কন্ট্রোলটাই হচ্ছে কি প্রাইসে। হ্যাঁ, টাইম আই ডোন্ট নো দ্য টাইমিং। হ্যাঁ, আই ক্যান এক্সপেক্ট যে মার্কেট হয়তো বটম আউটের কাছাকাছি আছে, বাট আই মাইট বি রং। এবং মার্কেটের একটা মানে ফিলোসফি একটা ইস্যু আছে যে আপনি যখন সার্টেন হবেন আসলে এটা হবে না, ওটাই হবে না। হ্যাঁ, সো প্রিপেয়ার ফর দ্য আনসার্টেনিটি। সো এটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট ফিলোসফি ফর দ্য স্টক মার্কেট। আপনি যখনই কোনো একটা বিষয়ে এক্স্যাক্টলি, আমরা যখন কনফিডেন্সটা বেশি পাই অ্যান্ড আমাদের বাজিটা একটু বড় করি, লাইক পোর্টফোলিওর 10% না কিনে 30% কিনতে গেলাম, মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে দ্যাটস এ লুজিং শট। তার মানে স্ট্র্যাটেজিতে প্রবলেম আছে, দ্যাট ইজ ইউ হ্যাভ টু ওয়ার্ক ইট আউট আর কি। ওই ধরনের সিচুয়েশনে আমাকে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, আমার ফিলোসফিটা চেঞ্জ করতে হবে, ওভারঅল আমার এক্সপেকটেশন, রিটার্ন এক্সপেকটেশন, আমার রিস্ক অ্যাপিটাইট, এভরিথিং ইট হ্যাজ টু বি অ্যালাইন টু অ্যানাদার স্ট্র্যাটেজি, আলাদা স্ট্র্যাটেজিতে অ্যালাইন করতে হবে। আপনি অনেক হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, তারপরে হচ্ছে ইভেন ইনস্টিটিউশন, তাদের সাথে রিসার্চ সাপোর্ট অ্যান্ড কনসালটেশনে থাকেন। আপনার যে এখন বাজার যে দামে নেমে এসছে বিভিন্ন শেয়ার, নিশ্চয়ই বেশিরভাগ মানুষেরই কস্ট তার চাইতে বেশি। তারা আসলে অ্যাভারেজ করার চিন্তাভাবনা কেমন করছেন? এটা ওই যে বললাম যে আসলে এটা ইন্ডিভিজুয়াল মানুষের ফিলোসফির উপর ডিপেন্ড করবে। সো আমি যেটা আপনার জানাশোনা নেটওয়ার্কে এখন কি দেখছেন আর এটা আসলে সবাই তো আসলে ওভাবে রিয়েক্ট করবে না, এটা স্বাভাবিক। মার্কেটের যে সিচুয়েশন, কেউ খুবই ফ্রাস্ট্রেটেড, সবাই হেভিলি ফ্রাস্ট্রেটেড। সো আমি এই ধরনের সিচুয়েশনে যেটা আমি মনে করি যে বিয়ার মার্কেটে একটা মানে এক্সট্রিম বিয়ার মার্কেটে তো আবার কিছু ডেফিনেশন আছে। এক্সট্রিম বিয়ার মার্কেটে স্ট্র্যাটেজি এরকম হওয়া উচিত যে কোনো স্টকে সামহাও আপনি কখনো ভুল করে ইনভেস্টমেন্ট করে ফেলছেন, বা ইনভেস্টমেন্ট তো বলবো না, ট্রেডিংয়ের জন্য উপরে কিনে ফেলেছেন, তো সেই ক্ষেত্রে 25% 30% নিচে ধরেন আপনি স্টপ লস নেন নাই, হ্যাঁ, স্টপ লস নেন নাই, তো সেক্ষেত্রে অ্যাভারেজ ডাউনিংটার স্ট্র্যাটেজি এরকম হতে পারে যে এভরি 30% বা 25% লসে আমি ফার্দার অ্যাভারেজিং করবো আর কি। তো সেটার জন্য আসলে ওই যে বললাম যে প্রথম থেকে একটা আপনাকে কমপ্লিট একটা প্ল্যানিং থাকতে হবে যে মার্কেট কতটুকু নামতে পারে। প্রথম কাজ হচ্ছে আসলে মার্কেট কল। হ্যাঁ, আপনাকে প্ল্যান ABC রাখতে হবে যে প্রথমে আপনি মনে করছেন যে মার্কেট এতটুকু নামতে পারে, তো এটাও যদি আপনার ফর দ্য ইয়োর প্ল্যান অনুযায়ী না হয়, মার্কেট যদি আরও ফার্দার লোয়ার লো করে, তাহলে সেক্ষেত্রে আপনাকে তো স্ট্র্যাটেজি রিশাফল করতে হবে, রিব্যালেন্সিং করতে হবে। তো এই রিব্যালেন্সিংয়ের পার্টটা হচ্ছে কি এটা, তখন আপনাকে কিন্তু কিছু স্টপ লস নিতে হবে ফার্দার, যাতে আপনি নিচে আরও কিনতে পারেন, আপনি অ্যাভারেজিং ডাউনটা করতে পারেন। তো এগুলো একটা প্রসেস। হ্যাঁ, মেজরিটির লোক আসলে এটা করতে পারে না। হ্যাঁ, ইমোশনটা আসলে ইনক্লুডিং মি, এটা আসলে মেজরিটির লোক বলতে অন্য কাউকে বলবো না, এটা কিন্তু আমার ক্ষেত্রেও সত্য যে আমরা কিন্তু আসলে ইমোশন ড্রিভেন। আমরা ফিয়ার, গ্রিড, এই দুটো হচ্ছে সবচেয়ে বড় ইমোশন। সো ওই যে স্ট্র্যাটেজিটা এরকম যে অ্যাটলিস্ট বাজারে, আমি এর আগে শোতে বলেছিলাম, আমি দেখি যে কোন শেয়ারটা আসলে 80% লঙ্গার হরাইজনের 80% ডাউনফলে আছে, তো সেখানে এটা আমি পিক করি। তারপরেও যেটা হয় যে অনেক সময় শেয়ারটা পড়ে যায়, তো 20%ও পড়ে যেতে পারে ওখান থেকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আমি একটা অ্যাভারেজ ডাউনের একটা আমাকে পলিসি মেনটেন করতে হবে। এরপরও যদি আসলে আমার যে স্টক চুজিংটা যদি না হয়, হয়তো হতে পারে যে একটা কোম্পানি একটা ইকোনমিক সিচুয়েশনে খুব খারাপভাবে ইম্প্যাক্টেড হয়েছে, এটা হতে পারে, তাহলে সেক্ষেত্রে তখন অনেক সময় স্টপ লসের কথা চিন্তা করতে হবে, বড় স্টপ লস নিতে হতে পারে। হ্যাঁ, বাট অ্যাগেন ওটা করার আগে দিয়ে আপনাকে একটা ডিটেলস প্ল্যানিং এবং আপনার এক্সপেকটেশনের সাথে আসলে রিয়েলিটিটা মিলতেছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু।
যদি না হয় তাহলে হয় আমার বোঝার আন্ডারস্ট্যান্ডিংয়ে বা আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে সমস্যা আছে, অথবা আই এম মিসিং সাম পয়েন্টস, হ্যাঁ, যেটা আমাকে আসলে আবার ওয়ার্কআউট করতে হবে। আপনি আসলে ধাপে ধাপে আপনার যে পজিশন বিল্ডিং এর পরামর্শ দিচ্ছেন। জি, আই মিন দিস ইজ দ্য বেয়ার মার্কেট, এইভাবেই পজিশন নিতে হয়। এবং যদি অ্যাকচুয়াল টার্ন অ্যারাউন্ড একটা খুব ইন্টারেস্টিং হয়, যে রিভার্সালগুলো খুব শার্প মুভ হয়। আমরা দু একটা স্টকে কিছু নমুনা দেখেছি গত 1-2 মাসে। হয়তো এগুলো স্পন্টেনিয়াস মার্কেট পার্টিসিপেশনের ফল, নাকি মার্কেট মেকারদের এগুলো অনেক আসলে অনেক ইস্যুজ আছে। যেমন হচ্ছে যে ধরেন একটা বড় ধরনের ফলের পরে মার্কেট যদি শার্পলি মুভমেন্ট করে আপিশ মুভমেন্টও যায়, তাহলে আলটিমেটলি হয়তো ওইটা হয়তো হায়ার হাই নাও করতে পারে। বেশি কারেকশন হয়ে গেছে, সেখান থেকে কিছু রিকভারি হতে পারে, যেটা আসলে আমরা অ্যাজ এ হোল মার্কেটে কিন্তু আমরা দেখেছি, ইভেন হিস্টোরিক্যালিও দেখেছি। যেটা বললাম যে 2010-এর মার্কেট ক্র্যাশের পরে মার্কেট 2013-এ বটম আউট করেছে, 3 বছরে একটা মার্কেট ফল হয়েছে, এরপরে 5 বছর কিন্তু গ্র্যাজুয়ালি মার্কেট উঠেছে, কিন্তু মার্কেট কিন্তু এখনও স্টিল হায়ার হাই করতে পারেনি, হ্যাঁ, করতে পারেনি। সো এটা হতে পারে। এর মানে না যে এই না যে হচ্ছে কি মার্কেট আলটিমেটলি কোনো স্টক সিগনিফিক্যান্ট হায়ার হাই ভেরি শর্ট টার্মে করবে। এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করবে, ইকোনমির উপর ডিপেন্ড করবে, গ্লোবাল মার্কেটের উপর ডিপেন্ড করবে। বেয়ার মার্কেটের প্রবলেম হচ্ছে যে যখন প্রাইস বাড়ে, কেউ না কেউ আপনার এটাকে আপনার সেলিং অপরচুনিটি হিসাবে দেখে। এটা তো স্বাভাবিক। ধরেন ফ্লোর প্রাইস উইথড্রয়ালের পরে যে মার্কেটে আপিশ মুভমেন্টটা হয়েছে, এরপরে কিন্তু গ্র্যাজুয়ালি মার্কেটটা ফল করলো। এটা রিজনিংটা হচ্ছে যে এর আগের 2 বছর মার্কেটে কিন্তু সেল আউট করতে পারে না অনেকে, হ্যাঁ। সো বুদ্ধিমানরা সেই সুযোগটাই নিয়েছে। এটা বুদ্ধিমানের ইস্যুও না আসলে, এটা হচ্ছে যে আপনাকে ফোর্স করা হচ্ছে এরকম যে 2020-র পরে অনেক ইনসেন্টিভ ইকোনমিতে ছিল, অনেক কোম্পানি কিন্তু লোয়ার রেটেই লোন পেয়েছে, ইন্ডিভিজুয়াল এসএমই কোম্পানিগুলো লোয়ার রেটে, তারা কিন্তু ওই সময়টা মার্কেটে ইনভেস্টেড ছিল। সো হঠাৎ করে ফ্লোর প্রাইস দেওয়ার পরে কিন্তু তারা কিন্তু সেল আউট করতে পারে। যখন ইকোনমিতে লেন্ডিং রেট বেড়ে যাচ্ছে, তখন আলটিমেটলি কিন্তু আপনি বাধ্য হবেন যে ওই লোনগুলো ক্লোজ করতে। সো ওটা আমি বলবো যে আসলে বুদ্ধিমান কিনা আমি জানি না, অনেকে বুদ্ধিমান এই কারণে যে অনেকে যখন কিনছিলেন তখন বুদ্ধিমানরা বিক্রি করেছেন, সেই অর্থে বললাম। যার প্রফিট আছে সে প্রফিট টেক করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রোডিউসার আমাদেরকে ক্লোজিং সিগন্যাল দিচ্ছে, একটা চমৎকার ইনসাইট পেলাম হোসেন ভাই। দর্শক, হোসেন ভাই আমাদের এখনকার মার্কেট সিচুয়েশন ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভ থেকে বলছিলেন, বাজেট থেকে যা এসেছে হায়ার ট্যাক্স রেজিম অ্যান্ড কর্পোরেট আর্নিংসের উপরে একটা মিশ্র থাকবে। বিভিন্ন যারা ইনসেন্টিভ পেয়েছে তারা একটু রিলিফ পাবে, যাদের সব মিলিয়ে বেয়ার মার্কেটে মানি ফ্লো তিনি কিভাবে আসলে নেক্সট 6 মান্থস ইনভেস্ট করবেন, সেগুলো একটা বিষয় তিনি এমফাসাইজ করেছেন যে পজিশন বিল্ডিংয়ের জন্য বেয়ার মার্কেটে আসলে কন্ট্রারিয়ান হিসাবে তিনি ধাপে ধাপে হি ডাজ নো যে এখান থেকেই টার্ন অ্যারাউন্ড আরও পড়বে। টাইমিং তো অলমোস্ট ইম্পসিবল ইন দ্য মার্কেট। তো সব কিছু মিলিয়ে তিনি কনজারভেটিভ অ্যাপ্রোচ থেকে কস্ট কন্ট্রোল করা, এইটি হি ইজ এমফাসাইজিং। অ্যান্ড অলওয়েজ যেটা যে ট্রেডিং স্টকের 10%, 40% ব্লু চিপ আর 50% এই মুহূর্তে তিনি চাচ্ছেন তার ফিক্সড ইনকাম ট্রেজারির যে লুক্রেটিভ ইল্ড সেখানে। পরে দেখা হচ্ছে। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।